হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিক্টরি এডুকেশন। আমি তোমাদের সোমনাথ স্যার চলে এসেছি আবার একটি গুরুত্বপূর্ণ ক্লাসে। তোমাদের রেলওয়ে গ্রুপ ডি 2025 যে সিরিজটা চলছিল সেই সিরিজটা স্টার্ট হচ্ছে। তোমরা জানো রেলওয়ে 2025 কিন্তু ভ্যাকেন্সি অলরেডি বেরিয়ে গেছে, অ্যাপ্লিকেশন চলছে এবং সেখানে সায়েন্সের জন্য 25 নাম্বার বরাদ্দ রয়েছে। এবং তোমরা জানো যে রেলওয়ে গ্রুপ ডি এর জন্য দুটো বই ভীষণ ইম্পর্টেন্ট, যে দুটো বই তোমরা এখানে সামনে দেখতে পাচ্ছ বেঙ্গলি ভার্সন অর্থাৎ এনসিইআরটি ক্লাস 9 এন্ড 10 সবথেকে গুরুত্বপূর্ণ। এবং তোমরা যদি প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন ফলো করো সেখানে দেখতে পাবে শিফট ওয়াইজ প্রচুর প্রশ্ন এসছে যেগুলো ভীষণ ইম্পর্টেন্ট এবং এনসিইআরটি বেস প্রশ্ন। তাই প্রত্যেককে বলবো এই ক্লাসগুলো মন দিয়ে দেখতে যারা গ্রুপ ডি 2025 তোমরা দিতে চলেছো। চলো আজকে আমরা আলোচনা করবো 22 সেপ্টেম্বর ফার্স্ট শিফট নিয়ে। তবে একটাই কথা তোমাদের বলবো, যারা আজকে আমার ক্লাসে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যদি তুমি রেলওয়ে অ্যাসপিরেন্ট হও, কারণ রেলওয়ে অ্যাসপিরেন্টদের একটাই জায়গা, সেটা হচ্ছে ভিক্টরি এডুকেশন। এখান থেকে প্রচুর টপার বিগত দিনগুলোতে যে 2024 যে টেকনিশিয়ান এলপি এক্সাম হয়েছে সেখান থেকে বেরোতে চলেছে। এবং নেক্সট একটা বলবো যে ক্লাসটিকে ভালো লাগলে অবশ্যই ক্লাসটিকে লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ক্লাসগুলোকে শেয়ার করবে। চলো শুরু করা যাক। শুরু করার আগে একটা কথা বলবো, যারা আমার কাছে রেলের সায়েন্স প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা পড়তে চাও, প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা একদম ঝালিয়ে পড়তে চাও, তারা অবশ্যই কিন্তু কি করবে, অবশ্যই কিন্তু এই যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে কন্ট্যাক্ট করবে। এই নাম্বারে কন্ট্যাক্ট করে অ্যাডমিশন নিতে পারো। লাইন বাই লাইন ক্লাস করানো হয়। কিভাবে ক্লাস করানো হয় লাস্টে গিয়ে বলছি, আপাতত ক্লাসটা দেখে দেখো। প্রথম প্রশ্ন তোমাদের রয়েছে, নিউল্যান্ডস এর মতে প্রকৃতিতে কয়টি উপাদান বিদ্যমান ছিল? এটা কোথাকার প্রশ্ন স্যার? এটা হচ্ছে পিরিয়ডিক টেবিলের প্রশ্ন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এনসিইআরটি যে নিউ সিলেবাস অনুযায়ী কিন্তু পিরিয়ডিক টেবিলটাকে রিমুভ করা হয়েছে সিবিএসই বোর্ড থেকে। এবং সেক্ষেত্রে 2024 যতগুলো পরীক্ষা হয়েছিল অর্থাৎ টেকনিশিয়ান এলপি, সেখানে কিন্তু এই পিরিয়ডিক টেবিল থেকে একটাও প্রশ্ন আসেনি, নট আ সিঙ্গেল। তাই আমরা পিরিয়ডিক টেবিলটাকে একটু অ্যাভয়েড করে চলবো, বাট তবুও যে সমস্ত প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন গুলো রয়েছে, যেহেতু আমি তোমাদের প্রিভিয়াস ইয়ার্স করাচ্ছি তাই এটা আমি করিয়ে যাবো। তাহলে নিউল্যান্ডের অক্টেবে বা নিউল্যান্ডের অষ্টক সূত্রে 56টি মৌল কিন্তু বর্তমান ছিল, অর্থাৎ 56 এলিমেন্ট আর দেয়ার ইন নিউল্যান্ড অক্টেভস ল। বোঝা গেছে? 56টি মৌল কিন্তু সেখানে বর্তমান ছিল। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি সংমিশ্রণ বিক্রিয়ার উদাহরণ নয় বলেছে বাবা? নয় মানে কোনটার সংমিশ্রণ অর্থাৎ কম্বিনেশন রিয়াকশন। কি বিক্রিয়া বললাম? কম্বিনেশন রিয়াকশন। কম্বিনেশন রিয়াকশন মানে কি? সংযোজন বিক্রিয়া। সংযোজন বিক্রিয়ার উদাহরণ নয়। প্রথম দেখো স্ল্যাক চুন গঠন। স্ল্যাক চুন গঠন মানে কি? CaO প্লাস H2O। অর্থাৎ আমি যদি ক্যালসিয়াম অক্সাইড মানে কি? ক্যালসিয়াম অক্সাইড মানে হচ্ছে নর্মাল যে পোড়া চুন যাকে বলছি আমরা, তার সঙ্গে যদি জল দেওয়া হয় তাহলে কি হবে? CaOH2 উৎপন্ন হবে। তো এই যে দেখো দুটো যৌগ, অর্থাৎ মনে করো A প্লাস বি, অর্থাৎ দুটো বিক্রিয়ক পদার্থ বা দুটো রিয়েজেন্ট মিলে যখন একটা প্রোডাক্ট উৎপন্ন করছে তখন তাকে আমরা কি বলছি? তখন তাকে আমরা বলছি সংযোজন বিক্রিয়া। তো এখানে যে স্ল্যাক চুন গঠন হয়েছে এটা কি ধরনের বিক্রিয়া হয়েছে? এটাও কিন্তু সংযোজন বিক্রিয়া হয়েছে। তাহলে এটা তো সংযোজন বিক্রিয়া। পরে দেখো হাইড্রোজেন গ্যাস ও অক্সিজেন গ্যাস থেকে পানির গঠন বা জলের গঠন। অর্থাৎ দেখো H2 প্লাস O2 থেকে কি হচ্ছে? H2 গঠন হচ্ছে। অর্থাৎ এটাকে যদি ব্যালেন্স করি 2H2O, 2H2 হবে, 2H2 প্লাস O2 সমান 2H2 হচ্ছে। তো এই যে এটা হচ্ছে, এটাও দেখো দুটো মিলে একটা গঠন হচ্ছে, মানে এটাও সংযোজন বিক্রিয়া। কয়লা পোড়ানো, এবার এটা অনেকে বুঝতে পারবে না। কয়লা পোড়ালে কি হবে দেখো, কয়লা পোড়ালে যেটা হবে সেটা হচ্ছে কার্বন প্লাস অক্সিজেন মিলে কি হবে? কার্বন ডাই অক্সাইড গঠন হবে। অর্থাৎ এটাও কিন্তু একটা সংযোজন বিক্রিয়া। পোড়ানো মানে কি? কোনো কিছু যখন তুমি পোড়াও তখন কি হয় না, সেটার অক্সিডেশন হয়, জারণ হয়, অক্সিজেন যুক্ত হয় তার সাথে। তাহলে এখান থেকে কি উৎপন্ন হয়? কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। কিন্তু ক্যালসিয়াম কার্বনেটকে গরম করা, দেখো CaCO3 কে তখন তুমি গরম করবে না, CaCO3 তখন তুমি হিট করবে, তখন সেখান থেকে কিন্তু CaO উৎপন্ন হবে। কি বললাম? CaCO3 কে যখন তুমি হিট করবে সেখান থেকে CaO উৎপন্ন হবে। তো এই যে CaO উৎপন্ন হচ্ছে CaCO3 থেকে, তার মানে কি একটা কম্পাউন্ড থেকে আলাদা ভেঙে, বিভিন্ন ভাবে ভেঙে সেটা কি হচ্ছে? আলাদা আলাদা কম্পাউন্ড উৎপন্ন। তো এটা হচ্ছে কি? এটা সংযোজন বিক্রিয়া নয়, এটা কি বিক্রিয়া? এটা হচ্ছে বিয়োজন বিক্রিয়া। এটা হচ্ছে বিয়োজন বিক্রিয়া বা কি বলছি? ডিকম্পোজিশন। ডিকম্পোজিশন রিয়াকশন। ডিকম্পোজিশন রিয়াকশন হচ্ছে এইটা হবে। কোনটা? না ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করা। তাহলে ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করা হচ্ছে একটা ডিকম্পোজিশন রিয়াকশন বা একটা বিয়োজন বিক্রিয়া। বুঝতে পেরেছি? আর বাদ বাকি যেগুলো পড়েছি স্ল্যাক চুন,
হাইড্রোজেন গ্যাস অক্সিজেন, কয়লা পোড়ানো, এগুলো সব কিন্তু সংযোজন বিক্রিয়া বা কম্বিনেশন রিঅ্যাকশনের এক্সাম্পল। পরবর্তী প্রশ্ন। আশা করি তোমরা প্রত্যেকটা বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে ভালো করে বুঝতে পারছো। নিচের কোন স্থানে ঘোড়া, খরগোশের মতো প্রাণীদের মধ্যে নির্দিষ্ট ব্যাকটেরিয়া ক্রিয়ার খাদ্যে সেলুলোজ পরিপাক হয়? একটা ভালো জিনিস বোঝো, এই যে সেলুলোজ, সেলুলোজ কোথায় থাকে? না, সেলুলোজ থাকে আমাদের যে উদ্ভিদ, সেই উদ্ভিদের কোষ প্রাচীরে, উদ্ভিদের যে কোষ প্রাচীর হয়, সেই উদ্ভিদের কোষ প্রাচীরে কিন্তু সেলুলোজ থাকে। কি বললাম? উদ্ভিদ যেটা হয় না, সেই উদ্ভিদের কোষ প্রাচীরে কিন্তু সেলুলোজ থাকে। তাহলে দেখবে যখন আমরা শাক পাতা বা ঘাস পাতা টাইপের এই শাক ফাক গুলো খাই, তখন কি হয়, আমাদের যখন মল নিঃসরণ হয়, মলের মধ্যে দেখবে ছোট 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 গ্রিন গ্রিন ভাব থাকে। অর্থাৎ ওই যে শাকের যে সেলুলোজ পার্টটা, ওটা কিন্তু আমাদের পেটের মধ্যে হজম হয়নি। কেন হয়নি? কারণ আমাদের শাক পাতা হজমকারী যে উৎসেচক, সেই উৎসেচক আমাদের পেটে নেই। আমাদের পেটে কি আছে? প্রোটিন পরিপাককারী উৎসেচক রয়েছে, ফ্যাট পরিপাককারী উৎসেচক রয়েছে লাইপেজ, প্রোটিন পরিপাককারী উৎসেচক ট্রিপসিন রয়েছে, পেপসিনোজেন রয়েছে, কার্বোহাইড্রেট পরিপাককারী উৎসেচক অ্যামাইলেজ রয়েছে। কিন্তু এই যে সেলুলোজ, সেলুলোজ পরিপাককারী কিন্তু উৎসেচক নেই। কিন্তু তাহলে যারা গরু, যারা হচ্ছে খরগোশ, ঘোড়া, যারা শাক পাতা খায়, মানে ভেজিটেবল মানে ভেজিটেরিয়ান যারা হচ্ছে তোমার প্রাণী, যারা বা হার্বিভোরাস প্রাণী, যারা হার্বস খেয়ে বাঁচে, তাদের কি পরিপাক হয় না? উত্তর হচ্ছে তাদের কিন্তু পরিপাক হয়। তাদের কোথায় পরিপাক হয়? সিকামে পরিপাক হয়। এই সিকামটা আমাদের কিন্তু নিষ্ক্রিয় অঙ্গ। কি বললাম বোঝা গেল? সিকামের অংশ হয়। এবং এদের রুমেন নামক একটা কিন্তু রুমেন নামক একটা পার্ট থাকে, সেই রুমেনেও কিন্তু এই জিনিসটা হয়। ঠিক আছে, দেখে নাও, এই যে সিকাম, এই সিকামে কিন্তু এটা হয় এবং এইখানে রুমেন নামক কিন্তু একটা গ্রন্থি থাকে। এবং রুমেন গ্রন্থিটা কাদের থাকে? না, যারা মূলত হার্বিভোরাস, এবং এটাকে বলে রুমিন্যান্ট ডাইজেস্টিভ ট্র্যাক্ট বলা। মনে থাকবে? পরীক্ষা প্রশ্ন আছে। চলো নেক্সট প্রশ্ন। নিচের কোনটি দিনের বেলা উদ্ভিদের প্রধান ইভেন্ট? দেখো, দিনের বেলা, দিনের বেলা মানে কি? দিনের বেলা মানে সূর্যালোক উপস্থিত রয়েছে, সূর্যালোক উপস্থিত রয়েছে। আর যখন সূর্যালোক উপস্থিত থাকে, তখন কি হবে ভাই? তখন সালোক সংশ্লেষ হবে, সালোক সংশ্লেষ হবে। সালোক সংশ্লেষে কি হয়? না, সালোক সংশ্লেষের সময় কার্বন ডাইঅক্সাইড প্লাস জলের উপস্থিতিতে কি হয়? না, সূর্যালোক, সূর্যালোক প্লাস ক্লোরোফিল যদি থাকে, তাদের উপস্থিতিতে কি হবে? না, C6H12O6 প্লাস O2 উৎপন্ন হবে উইথাউট ব্যালেন্স মেটালিক। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি জলটা ভেঙে কি উৎপন্ন করছে? অক্সিজেন। এবং কার্বন ডাইঅক্সাইডটা কি উৎপন্ন করছে? গ্লুকোজ। তাহলে অর্থাৎ এটা কি উৎপন্ন হচ্ছে? খাদ্য উৎপন্ন হচ্ছে এবং অক্সিজেন কি ঘটছে? অক্সিজেনের মুক্তি ঘটছে। একটা একটা পয়েন্ট তোমাদের বুঝতে হবে খুব সুন্দর করে। অক্সিজেনের কি ঘটছে? অক্সিজেনের মুক্তি ঘটছে। বোঝাতে পারলাম? অক্সিজেনের মুক্তি ঘটছে এবং গ্লুকোজ উৎপন্ন হচ্ছে। অর্থাৎ আমি এখানে বলবো অক্সিজেন রিলিজ হচ্ছে, অক্সিজেন রিলিজ। তাহলে দিনের বেলায় সাধারণত কি হয়? না, অক্সিজেন রিলিজ হয়। কেন রিলিজ হয়? কারণ দিনের বেলা সালোক সংশ্লেষ হয়। আর রাত্রিবেলা কি হয়? রাত্রিবেলা কি হয়? রাত্রিবেলা কি হয়? রাত্রিবেলা শ্বসন হয়, শ্বসন, শ্বসন হয়। কারণ শ্বসনে কি হয়? শক্তি উৎপন্ন হবে। শ্বসনটা কি হবে? না, C6H12O6 এইটা ভাঙবে কার উপস্থিতিতে? অক্সিজেন উপস্থিতিতে ভাঙবে এবং H2O প্লাস CO2 প্লাস জল উৎপন্ন হবে। দিস ইজ একটা হচ্ছে সালোক সংশ্লেষ, যেখানে খাদ্য উৎপন্ন হচ্ছে, আর এখানে উৎপাদিত খাদ্য থেকে এনার্জি বেরোচ্ছে। কি বললাম? জল নয়, এটা শক্তি করে দাও, কারণ জলটা তো লিখলাম। শক্তি, এনার্জি উৎপন্ন হচ্ছে। তো এইখানে কি হবে? এইখানে দেখো কার্বন ডাইঅক্সাইডটা রিলিজ হচ্ছে। এটা কখন হচ্ছে? এটা রাত্রিবেলা। দিনের বেলা মেনলি কি হচ্ছে? দিনের বেলা হচ্ছে সালোক সংশ্লেষ হচ্ছে। ক্লিয়ার করতে পারলাম? প্রত্যেকের ক্লিয়ার হয়েছে? চলো পরবর্তী প্রশ্ন। খুব ভালো একটা প্রশ্ন, বুঝতে পারলে এগুলো কিন্তু তুড়ি মেরে ওড়াবে, না বুঝতে পারলে ছেড়ে দিয়ে আসতে হবে। একটা সমবাহু কাঁচের প্রিজম বিবেচনা করুন, যার উপর আলোক রশ্মি থিটা কোণে ঘটে, মানে থিটা কোণে আপতিত হয়, থিটা কোণে আপতিত হয় এবং প্রিজমের মধ্য দিয়ে এমন ভাবে যায় যে প্রিজমের অভ্যন্তরে প্রতিষ্ঠিত রশ্মি তার ভিত্তির সমান্তরাল হয়। উদ্ভব কোণে, উদ্ভব কোণে বি আবির্ভূত হয়, নিচের কোণটি সত্য। মানে ব্যাপারটা বুঝো যেটা প্রশ্নটা বলছে। অর্থাৎ এইটা একটা প্রিজম, এই প্রিজমের মধ্য দিয়ে একটা এরকম একটা রশ্মি এখানে আপতিত হয়েছে। তারপর তো স্বাভাবিকভাবে প্রতিষ্ঠিত হবে, কারণ এটা হচ্ছে লঘু মাধ্যম, এটা হচ্ছে ঘন মাধ্যম। তাহলে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলোক রশ্মিটা যাচ্ছে। এবার লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলোক রশ্মি যাওয়ার পর এখানে প্রতিষ্ঠিত হচ্ছে, তারপর এখানে আবার প্রতিষ্ঠিত হচ্ছে। এবং এই যে রশ্মিটা বেরোচ্ছে, এই রশ্মিটার নাম কি? এটা হচ্ছে ইমার্জেন্ট রে বলবো আমরা, ইমার্জেন্ট বা উদ্ভূত রশ্মি। তাহলে একটা জিনিস ভালো করে দেখো,
এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটাকে আমরা কি বলছি? অর্থাৎ আপতিত রশ্মি বিভেদ তলের মানে তার যে লম্বের সঙ্গে যে কোণ করছে তাকে আপতন কোণ বলছি। আর এইখান থেকে যখন ইমার্জেন্ট রেটা বেরোচ্ছে এইটাকে বলছি কি কোণ? এটাকে বলছি উদ্ভূত কোণ বা ইমার্জেন্ট অ্যাঙ্গেল। তো এই যে আপতন কোণ এবং ইমার্জেন্ট অ্যাঙ্গেল যেটা হচ্ছে অর্থাৎ আপতিত রশ্মি পি কিউ এবং আর এস, এই পি কিউ এবং আর এস টা কিন্তু কি হচ্ছে? সমান্তরাল হচ্ছে। আমি আবার বলছি, প্রথমে এখানে আপতিত রশ্মি ঢুকলো, তারপর কি হলো? এটা বেঁকে গেল, অর্থাৎ অ্যাঙ্গেল আর টা কিন্তু অ্যাঙ্গেল আই তুলনায় কম হবে, কারণ ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যম থেকে ঘনতে যাচ্ছে। ফলে কি হচ্ছে? আপতন কোণের তুলনায় প্রতিসরণ কোণটা কম হবে। তাহলে আপতন কোণের তুলনায় প্রতিসরণ কোণ কম হলো, আবার গেল। আবার দেখো, এটা যদি আমি আপতন কোণ ধরি, আপতন কোণের তুলনায় প্রতিসরণ কোণ বেশি হলো, কারণ এটা কি হচ্ছে? ঘন থেকে লঘুতে আসছে, প্রথমে লঘু থেকে ঘন, তারপর ঘন থেকে লঘু, এবং আলটিমেট কি হচ্ছে? এটা যখন বেরোচ্ছে এই অ্যাঙ্গেলটা অর্থাৎ অ্যাঙ্গেল আই আপতন কোণ, এবং এই যে অ্যাঙ্গেলটা অর্থাৎ মানে যেটাকে বলছি ইমার্জেন্ট অ্যাঙ্গেল বা উদ্ভূত কোণ, এই দুটো কোণ কিন্তু ইকুয়াল হবে, অর্থাৎ অ্যাঙ্গেল অফ ইমার্জেন্স এন্ড হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আইটা, অর্থাৎ একটা হচ্ছে আপতন কোণ আর একটা হচ্ছে উদ্ভূত কোণ, এই দুটো কোণ কিন্তু কি হবে? দুটো কোণ সমান। অর্থাৎ যদি আপতন কোণ থিটা হয় এবং উদ্ভূত কোণ যদি বি হয়, তাহলে থিটা ইকুয়াল টু বি। বোঝাতে পারলাম আমি? প্রত্যেকটা জিনিস আস্তে আস্তে করে বুঝতে হবে তোমাদের, যে কোনটা কেন হচ্ছে। এই প্রিজম নিয়ে কিন্তু একটা, এটা যদি একটা বোঝাতে হয়, এটা নিয়ে একটাই ক্লাস শুধু প্রিজম নিয়ে হবে, ঠিক আছে? তার জন্য তোমাকে ফান্ডামেন্টালটা একটু বুঝতে হবে, ঠিক আছে? তো আপাতত তোমরা যারা গ্রুপ ডি প্রিপারেশন শুরু করেছো, কিভাবে স্টার্ট করবে তার একটা আলাদা একটা ভিডিও নিয়ে আসবো, একদম স্টার্টিং এর ভিডিও। সেটা কবে আমার চ্যানেলে আসবে? 27 জানুয়ারি। 27 জানুয়ারি কিন্তু ক্লাস আসবে তোমাদের, যে কি করে গ্রুপ ডির প্রিপারেশন তুমি স্টার্ট করবে, এবং গ্রুপ ডি যদি তোমার আলটিমেট লক্ষ্য হয় বাংলায় কিভাবে প্রিপারেশন নেবে, কোন জায়গা থেকে প্রিপারেশন নেবে, দিনে কত ঘন্টা পড়বে, কোন বই পড়বে, কিভাবে পড়বে, তার ডিটেল একটা জায়গা আমি নিয়ে আসবো 27 জানুয়ারি 9 PM। ওকে, চলো পরবর্তী ক্লাস, পরবর্তী প্রশ্ন। ওয়াশিং সোডার প্রকৃতি কি? আচ্ছা, প্রথমে আমাদের জানতে হবে যে ওয়াশিং সোডাটা কি। না, ওয়াশিং সোডা হচ্ছে সোডিয়াম কার্বনেট Na2CO3, সোডিয়াম কার্বনেট Na2CO3 কি হচ্ছে? 10H2, অর্থাৎ আমরা যদি বলি যে এর রাসায়নিক নামটা কি? সোডিয়াম কার্বনেট, বলবো সোডিয়াম, সোডিয়াম কার্বনেট, কার্বনেট ডেকাহাইড্রেট, ডেকাহাইড্রেট, সোডিয়াম কার্বনেট ডেকাহাইড্রেট। তাহলে এটা কি? এটা কি নিরপেক্ষ মানে নিউট্রাল? না। হালকা অম্লীয়? না। দেখেই বুঝতে পারছো Na2CO3, তাহলে Na2CO3 মানে কি হবে? বেসিক হবে, অর্থাৎ ক্ষারীয় প্রকৃতির হয়। লবণগুলো সবসময় রাখো, আমাদের সাবান, সাবান, সেই সাবানগুলো কিন্তু ক্ষারীয় প্রকৃতির হয় বা ক্ষার থাকে, বেসিক হয়, আম্লিক কিন্তু নয়, ঠিক আছে? যদি তোমাকে বলে তোমার যে বাড়ির সাবানটা রয়েছে, সেই সাবানটা কি? না, সাবান হচ্ছে একটা সল্ট, একটা লবণ, এটা মেইনলি কিন্তু ক্ষারীয় লবণ, মনে থাকবে। নেক্সট প্রশ্ন, চলো। কি বলছে দেখো, যখন একটি অবতল দর্পণ দ্বারা উৎপাদিত চিত্রটির অবস্থান একটি বস্তুতে ড্যাশ রাখা হয়, যে বস্তু থেকে আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরাল। আচ্ছা, মনে বলেছে যে চিত্রটির অবস্থান কোথায় হলে আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরাল হবে। দেখো, একটা অবতল দর্পণে আমি যদি ফোকাস দিয়ে বস্তুটা রাখি বা ফোকাস দিয়ে যদি যায় বস্তুটার আলো, তখনই কিন্তু কি হবে? যদি এইরকম ভাবে আলোটা যায়, তো এটা কি হবে? এটা কি হবে দেখো, ফোকাস দিয়ে যদি আলোটা যায়, মনে করো এইরকম ভাবে আলোটা গেল, মনে করো এইরকম ভাবে আলোটা গেল, তাহলে কি হবে? এইভাবে সমান্তরালে চলে যাবে। তাহলে এটা তো প্রধান অক্ষ, এই প্রধান অক্ষের কি হবে? সমান্তরালে যাবে। অর্থাৎ ফোকাস দিয়ে যখন আলো যাবে, একটু বাংলা লেখাটা খটমট রয়েছে, আমি এডিট করার টাইম পাইনি, আমার এডিটর যে ছিল সে টাইপ করে যা দিয়ে দিয়েছে, ঠিক আছে, টাইপিস্ট, তো আমি এটা এডিট করার টাইম পাইনি, তাই আর কি খটমট লাগছে। নেক্সট ক্লাস থেকে আশা করছি এরকম হবে না, ভালো থাকবে। তো এইভাবে কি হয় না, এইভাবে চলে যায়। তো এই যে এইভাবে আসছে এবং এইভাবে চলে যাচ্ছে, তো কি হচ্ছে? প্রধান ফোকাস দিয়ে তো যাচ্ছে বলে তো সমান্তরালে যাচ্ছে না। তাহলে সঠিক উত্তর হবে প্রধান ফোকাস, অর্থাৎ প্রধান ফোকাসে রাখলে সমান্তরালে যাবে। আর যদি এটা এরকম বলতো যে একটা আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরাল আসছে, তাহলে সেটা কোথায় মিলিত হবে? তখন সেটা কিন্তু প্রধান ফোকাসে মিলিত হবে, ফোকাসে মিলিত হবে। অর্থাৎ দুটো ভাইস ভার্সা, যদি প্রধান ফোকাসের মানে কি বলবো, প্রধান ফোকাসের মধ্য দিয়ে যায়, তাহলে সেটা প্রধান অক্ষের সমান্তরাল যাবে। আর প্রধান অক্ষের সমান্তরাল এলে প্রধান অক্ষের সঙ্গে মানে প্রধান ফোকাসে মিলিত হবে। এই দেখো, এটা তো প্রধান ফোকাস, এটা কি? এটা হচ্ছে প্রধান অক্ষ, এটা প্রধান অক্ষ। এই প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল এলে কি হবে? না, ফোকাসেই দেখো মিলিত হবে। আর যদি উল্টোটা হয়, যদি ফোকাস দিয়ে যায়, তাহলে কি হবে? প্রধান অক্ষের সমান্তরাল বেরিয়ে যাবে। ক্লিয়ার করতে পেরেছি? পরবর্তী প্রশ্ন। শ্বাসনালীতে সিলিয়ার ভূমিকা কি? দেখো, শ্বাসনালীতে যে সিলিয়া থাকে না,
সেই সিলিয়া কি করে, সিলিয়া ফুসফুস এবং শ্বাসনালী থেকে তারা শ্বাস নেয় এবং শ্বাস নেওয়া বাতাসের সমস্ত গ্যাস মিশ্রিত করতে না, গ্যাস মিশ্রিত করতে শ্লেষ্মা সাহায্য করে না। সিলিয়েটেড কোষগুলি ব্যাকটেরিয়া ও ভাইরাস আটকানোর জন্য নিঃসরণ তৈরি করতে না, শ্বাস নেওয়া বাতাসের ধূলিকণা সিলিয়ার থেকে লেগে থাকে না, সিলিয়া ফুসফুস এবং শ্বাসনালী থেকে শ্লেষ্মা নাকের দিকে ঝরিয়ে দেয়। যে শ্লেষ্মাটা কি করে না, বাইর থেকে যে ব্যাকটেরিয়া মানে বাইর থেকে যে ধুলোকণাগুলো থাকে সেগুলোকে আটকে দেয়। ঠিক আছে? সো দিস ইজ ইউর রাইট অ্যান্সার, অপশন নাম্বার 2। মায়ের কাছ থেকে ভ্রূণকে পুষ্টি সরবরাহ, দেখবে ভ্রূণের ঠিক ওপরে না এরকম একটা জালকাকার জায়গা থাকে, এরকম একটা জাল 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 টাইপের জিনিস থাকে। ওই যে জাল জাল টাইপের জিনিসটা দেখবে এই রকম টাইপের জিনিস থাকে, দেখো এই যে অংশটা, এই অংশটা কি করে না ভ্রূণকে একটা পুষ্টি প্রদান করে বা একটা পুষ্টি দেয়। একটা ভ্রূণকে এই যে একটা এই টাইপের যে বিষয়টা না, এটা কিন্তু পুষ্টি দেয়। এটার নাম কি, ইজ কল্ড প্লাসেন্টা বা অমরা, প্লাসেন্টা বলা হয়। তাহলে এটাকে কি বলা হবে, প্লাসেন্টা বলা হবে। আর এই অংশটা কি বলা, আম্বিক্যাল কর্ড। ঠিক আছে, এটা হচ্ছে ফিটাস, ভ্রূণ, ইউটেরাস। এই ইউটেরাসের মধ্যে কি রয়েছে, ইউটেরাসের মধ্যে কিন্তু বাচ্চাটা রয়েছে এবং এইখানে সার্ভিক্স এবং তারপর হচ্ছে তোমার হচ্ছে সার্ভিক্স, তারপর হচ্ছে এই যে প্লাসেন্টা, এটা আর এই অংশটা দেখতে পাচ্ছ প্লাসেন্টা। ঠিক আছে, এটা হচ্ছে সার্ভিক্স, তারপর এদিকে হচ্ছে ভ্যাজাইনা। ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্ন। নিচের কোন ধাতুটি ক্ষয়ের কারণে সবুজ রঙের আবরণ তৈরি করে? দেখো ক্ষয়ের বিভিন্ন যে ধাতুগুলো আছে না, সেগুলো অপক্ষয় হয়। যেমন আয়রন যখন অপক্ষয় হবে বাতাসে উপস্থিত জলীয় বাষ্প এবং যে অক্সিজেনের উপস্থিতি, তখন সেটা কি হবে, আয়রনের ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি যে বাদামি বর্ণের একটা আস্তরণ পড়ে, বাদামি বর্ণের একটা আস্তরণ পড়ে, যাকে আমরা কি বলি, মরিচা বলি। অর্থাৎ Fe2O3XH2O একটা মরিচা পড়ে। ঠিক আছে, কিন্তু সিলভারের ক্ষেত্রে কি দেখতে পাই, সিলভারের ক্ষেত্রেও আমরা একটা বর্ণ দেখতে পাই। তামার ক্ষেত্রে আমরা সবুজ বর্ণ দেখতে পাই। দশটার কথা বাদই দাও, তামার ক্ষেত্রে আমরা সবুজ বর্ণ দেখতে পাই। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে, তামা। এগুলো প্রত্যেকটাই তোমাদের কিন্তু এনসিইআরটি যে ক্লাস রয়েছে না, এনসিইআরটি যে বুক রয়েছে, সেই এনসিইআরটি বুকে কিন্তু তোমাদের প্রত্যেকটা জিনিস রয়েছে। চলো পরবর্তী প্রশ্ন। একটি 12 ভোল্টের সুন্দর একটা অঙ্ক, একটি 12 ভোল্টের ব্যাটারি একটি 250 ওহম প্রতিরোধ জুড়ে সংযুক্ত। একটা 12 ভোল্টের ব্যাটারি একটা 250 ওহম প্রতিরোধ মানে 250 ওহম রোধ ধরো, 5 সেকেন্ডে উৎপাদিত তাপ কত, 5 সেকেন্ডে কত তাপ ওখানটা উৎপাদিত হবে। ক্লিয়ার? তাহলে একটা পরিবাহীতে যে উৎপন্ন তাপ, তার ফর্মুলা কি জানি আমরা, H ইকুয়াল টু কি জানি, I²RT। তাহলে আই স্কোয়ার মানে কি, আই স্কোয়ারটাকে দেখো, আই মানে কি জানি আমরা, V/R। আই স্কোয়ারটাকে করে দাও V²/R² ইন্টু আর ইন্টু টি। এবার আর আর কেটে দিলে কি হচ্ছে দেখো, V²/R ইন্টু টি। এই জিনিসগুলো তোমাদের শিখতে হবে আস্তে আস্তে, না হলে কিন্তু অঙ্ক করতে পারবে না। V² মানে কত স্যার, 144, 12 স্কোয়ার। ভি মানে কত, ভি মানে 12 ভোল্ট। তাহলে V² মানে 144/R, আর মানে কত, 250 ওহম। রেজিস্ট্যান্স কত, রেজিস্ট্যান্স 250 ওহম ইন্টু কত, টি 5 সেকেন্ড। তাহলে কাটো, 5 5 25, 50, 50 2 100, প্রথমটা 2 হবে, তার মানে এই দুটো অপশন কেটে দাও। 50 2 144 থাকলো, 50 8 400, তার মানে 2.44 উইল বি ইওর রাইট অ্যান্সার। সরি 2.88, 2.88 একদম 2.88 জুল উইল বি ইওর রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো? ভ্যালু অ্যাপ্রক্সিমেশন করা শেখো। 50 2 হচ্ছে তোমার 100, তাহলে 50 2 যদি 100 3 তোলে 150 হয়ে যাচ্ছে, 144 পেরিয়ে যাচ্ছে, তার মানে এই দুটো অপশন কেটে দাও। এবার 100 করলে 44 তোমার অবশিষ্ট থাকলো, 44 মানে 440, মানে 50 8 কত হচ্ছে 400, 50 8 400, আবার একবার নামলো 50 8 400, 2.88 জুল উইল বি রাইট অ্যান্সার। চলো পরবর্তী প্রশ্ন। সমুদ্র পৃষ্ঠের তুলনায় উচ্চতায় শ্বাস নেওয়া কঠিন। দেখো আমরা বায়ুমণ্ডলের যত নিচে আছি, মানে যত নিচের দিকে আছি, তত বায়ুমণ্ডলের ঘনত্বটা বেশি। কেন বেশি না, মনে রাখবে পৃথিবীর চারপাশে বায়ুমণ্ডল কেন রয়েছে, আগে তোমাকে সেটা বুঝতে হবে। পৃথিবীর চারপাশে বায়ুমণ্ডল কেন রয়েছে, কারণ পৃথিবীর আকর্ষণ রয়েছে, পৃথিবীর আকর্ষণ রয়েছে, তাই পৃথিবীকে চারপাশে বায়ুমণ্ডল রয়েছে। কিন্তু যত আমি ওপরের দিকে যাব, তত কি হবে, আকর্ষণ বলটা কম হবে। আর যত আকর্ষণ বল কম হবে, তত কি হবে, বায়ুর ঘনত্ব কমবে। অর্থাৎ আমরা যদি বলি যে অক্সিজেনের ঘনত্ব বা বায়ুর ঘনত্ব কোথায় বেশি, গ্রাউন্ড সারফেসে বেশি নাকি ওপরের দিকে বেশি, তোমরা বলবে যে অবশ্যই স্যার গ্রাউন্ড সারফেসে বায়ুর ঘনত্ব বেশি। যত ওপরের দিকে যাবো তত কি হবে, ঘনত্ব কমবে বায়ুর ঘনত্ব। সেরকমই আমি যত ওপরের দিকে যাবো তত বায়ুর ঘনত্ব কমবে, আর বায়ুর ঘনত্ব কমলে কি হবে, আমাদের শ্বাস নিতে কষ্ট হবে, অর্থাৎ অক্সিজেনের ঘনত্ব কমে। বা এখানে কি দিতে হবে, উচ্চতা গ্যাসের প্রসারণ বাদ দাও এইসব,
উচ্চ উচ্চতা অক্সিজেনের ঘনত্ব খুব বেশি, ভাই খুব বেশি হলে তো উচ্চতায় আমাদের শ্বাস নিতে বেশি সুবিধা হতো, এটা তো ভুল দিয়েছে। ঠান্ডা তাপমাত্রা শ্বাসনালীকে সংকুচিত করে, একদম না, উচ্চতায় বায়ুমণ্ডল কম ঘন হয়, দিস ইজ ইউর রাইট অ্যান্সার। হয় বলতে হবে উচ্চতায় বায়ুমণ্ডল কম ঘন হয়, বা উচ্চতায় অক্সিজেন স্যাচুরেশন কম হয়, বা অক্সিজেনের ঘনত্ব কম হয়, যে কোনো একটা উত্তর। ঠিক আছে, নেক্সট প্রশ্ন রয়েছে, কি বলছে দেখো, বলছে যে ধরুন 25 ওহমের একটি বাতি একটি ব্যাটারি জুড়ে সংযুক্ত আছে, প্রতি সেকেন্ডে বাতি দ্বারা উৎপাদিত তাপ হলো 100 জুল, বাতি জুড়ে বিভব পার্থক্য হচ্ছে। সেম অঙ্ক, অর্থাৎ আগের যে অঙ্কটা ছিল সেই ফর্মুলাটাকে জাস্ট ঘুরিয়ে দিয়েছে। এইচ ইকুয়াল টু কি হচ্ছে, আই স্কোয়ার আর ইন্টু টি। তাহলে এইচ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর ইন্টু টি, একটু আগে বলছিলাম। তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু কি হবে, ভি স্কোয়ার ইকুয়াল টু আর ইন্টু এইচ ডিভাইডেড বাই টি। আর কত স্যার, টি কত স্যার, টি দেখো প্রতি সেকেন্ড বলেছে, তারপরে টি ইকুয়াল টু 1 সেকেন্ড। আর ইকুয়াল টু কত, আর ইকুয়াল টু দেখো 25 ওহম দেওয়া রয়েছে, আর এইচ ইকুয়াল টু কত 100 জুল দেওয়া রয়েছে। ইউনিট গুলো একটু খেয়াল করবে, তাহলে 25 ইন্টু 100, 25 ইন্টু 100, তাহলে ভি ইকুয়াল টু কত হবে, রুট ওভার অফ 25 ইন্টু 100 অর্থাৎ 50। 25 থেকে 5 বের করো, 100 থেকে 10 বের করো, 50 ভোল্ট উইল বি ইওর রাইট। ক্লিয়ার হয়েছে? যদি ক্লাসটি ভালো লেগে থাকে আমি কিন্তু পুরো শিফটটা শেষ করব, এবং মাঝখানের যে পুরো 99টা কিন্তু তোমরা এখান থেকে ক্লাস পাবে, 50টা আমি আগেই করে দিয়েছি, এবং যার জন্য বাংলায় শুধুমাত্র আমি প্রথম 50টা ধরে ধরে করেছি, আর কোনো চ্যানেলে তুমি পাবে না, র্যান্ডম এমসিকিউ পাবে, লেখা আছে ধরো 99 প্লাস সিট বা 2022 এর পিওয়াইকিউ, আর যখন সলভ করাবে দেখবে যে শুধু ইজি ইজি প্রশ্ন আর কয়েকটা কঠিন প্রশ্ন নিয়ে সলভ করাচ্ছে, কিন্তু আমি পুরো অফিসিয়ালি শিফট গুলোকে ধরে 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 কমপ্লিট করেছি, অনেক আগে থেকে শুরু করেছি, এখন ভ্যাকেন্সি থেকে শুরু করিনি। ঠিক আছে, অনেকে দেখবে এখন প্রচুর ইউটিউব চ্যানেল গজিয়ে যাবে, ভ্যাকেন্সি থেকে শুরু করবে, আমি তোমাদের একদম জেনুইনলি বলবো এইসব ইউটিউব চ্যানেল ফলো না করতে, যদি তোমাদের মনে হয় যে সোমনাথ স্যার সিলেকশন টেকনিশিয়ান এএলপি তে দিয়েছে, দেবে, প্রচুর স্টুডেন্ট বেরোবে, আমার কথা যদি শুনে চলতে মনে হয় দেখবে না, তার কারণ হচ্ছে ওদের এক্সপিরিয়েন্স নেই, প্রচুর ভুলভাল সলিউশন করাবে, কোথা থেকে প্রশ্ন দিয়েছে সেটাও বুঝতে পারবে না। এই প্রত্যেককে বলবো আমার চ্যানেলটা ফলো করো, দেখবে সফলতা পাবে তুমি। চলো পরবর্তী প্রশ্ন, নিচের কোনটিতে বেকিং সোডা ব্যবহার করা হয় না, বেকিং সোডা, বেকিং সোডা কোনটা, বেকিং সোডা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট বা NaHCO3, সোডিয়াম বাইকার্বনেট অ্যান্টাসিডের একটি উপাদান হিসেবে ব্যবহার করা হয়। বেকিং পাউডার তৈরি, একদম বেকিং পাউডার কাকে বলবো, তাই NaHCO3 এর সঙ্গে যখন টার্টারিক অ্যাসিড মেশানো হবে, টার্টারিক অ্যাসিড মেশানো হবে, তখন তাকে আমরা কি বলবো, বেকিং পাউডার বলবো। সোডা অ্যাসিড অগ্নিনির্বাপক যন্ত্র, একদম ওরা কিন্তু ব্লিচিং অ্যাকশন বা ব্লিচ করা, ব্লিচ করতে ব্লিচিং পাউডার ব্যবহৃত হয়, কিন্তু বেকিং সোডা ব্লিচিং অ্যাকশন নেই কোনো, মনে রাখবে ব্লিচিং মানে কোনো কিছু তুলে দেওয়া, ব্লিচ করে দেওয়া, সেইখানে কিন্তু বেকিং পাউডারের কোনো ব্যবহার নেই। তো দিস ইজ ইউর রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, মেন্ডেলিভের প্রসারণী অনুসারে হ্যালোজেনের মতো হাইড্রোজেন একটি ড্যাশ যে বর্তমান, তাহলে ওটা হাইড্রোজেন কি টাইপের অণু, দেখো হাইড্রোজেনকে আমরা কি লিখি, H2, তো H2 একটা কি, H2 হচ্ছে অণু, আর এখানে কটা পরমাণু প্রেজেন্ট রয়েছে মনে রাখবে, এইটা কি বলা হয়, এই যে এখানে রয়েছে, এই যে 2 রয়েছে, এই যে 2 রয়েছে এখানে সাবস্ক্রিপ্ট, এটাকে বলা হয় সাবস্ক্রিপ্ট, এই যে এইচ আর নিচে 2, এই অংশটাকে সাবস্ক্রিপ্ট বলা হয়, এগুলো মনে রাখবে, পরীক্ষায় প্রশ্ন আসে। এই যে সাবস্ক্রিপ্ট, এইচ এর সাবস্ক্রিপ্ট কত, 2, তার মানে H2 অণুটাতে কটা পরমাণু রয়েছে বা কটা অ্যাটম রয়েছে, না অ্যাটম সংখ্যা হচ্ছে 2। যেমন আমি যদি বলি H2O, এটা কি একটা কম্পাউন্ড, এখানে অ্যাটম সংখ্যা কত, এখানে অ্যাটম সংখ্যা হচ্ছে 3, টোটাল অ্যাটম সংখ্যা হচ্ছে 3। যেমন আমি যদি বলি P4, এখানে অ্যাটম সংখ্যা কত, না অ্যাটম সংখ্যা হচ্ছে 4 অ্যাটম, 4টা অ্যাটম রয়েছে। সেরকম দুটো যেহেতু অ্যাটম প্রেজেন্ট রয়েছে H2 তে, হাইড্রোজেন, তাই এটা হচ্ছে ডায়াটমিক অণু, তিনটে থাকলে ট্রায়াটমিক হতো, আর একটা থাকলে যেমন শুধু যদি আমি বলি যে কার্বন, এটা শুধু এক পরমাণু অণু। ঠিক আছে, ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্ন, কার্বন যৌগের মধ্যে কোন ধরনের বন্ধন বিদ্যমান, কার্বনের যে যৌগ আয়নিক দেখতে পাবো না, কারণ কার্বনের কি হচ্ছে না, যোজ্যতা 4, যোজ্যতা 4 হওয়ার জন্য আমরা হাইড্রোজেন ধাতব আয়নিক কোনটা দেখতে পাবো না, দেখতে পাবো কোভ্যালেন্ট বন্ড বা সমযোজী বন্ধন, কি দেখতে পাবো, কোভ্যালেন্ট বন্ড। এই যে আমরা যে হাইড্রোকার্বন পড়ি, কার্বন হাইড্রোজেন যে বন্ধন, সেগুলো কি সমযোজী বন্ধন। যেমন ফর এক্সাম্পল আমি তোমাকে দেখাই মিথেন CH4, কার্বনের লাস্ট ককে কটা থাকবে, 4টা, তার মানে 1 2 3 4,
4টা ইলেকট্রন আছে। হাইড্রোজেনের কটা করে দেখো, এক হাইড্রোজেনের একটা ইলেকট্রন, এক এক এক। এবার দেখো যে যারটা শেয়ার করে নিচ্ছে, যে যারটা শেয়ার করে নিচ্ছে। হাইড্রোজেনের কটা দরকার ছিল? দুটো দরকার ছিল, দুটো নিয়ে এসে স্টেবল হয়ে গেল। আর এদিকে এর কটা দরকার? কার্বনের কটা দরকার? কার্বনের কটা দরকার? কার্বনের 8টা দরকার। দেখো 1 2 3 4 5 6 7 8, সেও স্টেবল। তো এখানে এটা কি বন্ধন গঠন হলো? এখানে এটা বন্ধন যেটা গঠন হলো সেটা হচ্ছে সমযোজী বন্ধন বা কোভ্যালেন্ট বন্ড। কি বললাম? এটা হচ্ছে কোভ্যালেন্ট বন্ড ক্রিয়েট হলো, কোভ্যালেন্ট বন্ড ক্রিয়েট হলো, কোভ্যালেন্ট বন্ড ক্রিয়েট। মনে থাকবে? তো দিস ইজ ইওর রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, খুব ভালো একটা প্রশ্ন, ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, চলো দেখি করি। কি বলছে দেখো, বিবেচনা করুন একটি পরিপক্ক নীল তিমি 30 মিটার লম্বা, অন্যদিকে শিশু তিমি 10 মিটার লম্বা। 15 মিটার ফোকাল দৈর্ঘ্যের একটি অবতল আয়নার সামনে শিশু তিমিটিকে কোথায় রাখা উচিত যাতে কেউ এটি পরিণত তিমির আকারের মতো বাস্তব চিত্র দেখতে পারে? ভালো করে বোঝো। একটা অবতল দর্পণে একটা আমি শিশু তিমি রাখবো, যে শিশু তিমিটার হাইট কত না, শিশু তিমির হাইট মানে কি? অবজেক্ট হাইট, হাইট অফ অবজেক্ট কত না 10 মিটার। হাইট কিন্তু, হাইট মানে উচ্চতা ভাই, হাইট মানে উচ্চতা। কোথায় রাখলে সেটা একটা নীল তিমির মতো দেখাবে? অর্থাৎ নীল তিমির হাইট কত? 30 মিটার। অর্থাৎ হাইট অফ ইমেজটা কত হতে হবে? 30 মিটার হতে হবে। হাইট অফ ইমেজটা 30 মিটার হতে হবে। ফোকাস কত দেওয়া আছে? 15 মিটার দেওয়া রয়েছে। ফোকাসটা কি হবে? এটা অবতল দর্পণ মাইনাস হবে। আচ্ছা, ম্যাগনিফিকেশন মানে আমরা কি জানি? এম ইকুয়াল টু কি জানি? মাইনাস অফ ভি বাই ইউ ইজ ইকুয়াল টু হাইট অফ ইমেজ ডিভাইডেড বাই হাইট অফ অবজেক্ট, নাকি না? মাইনাস অফ ভি বাই ইউ ইকুয়াল টু হাইট অফ ইমেজ ডিভাইডেড হাইট অফ অবজেক্ট। তাহলে এখানে এখানে মাইনাস অফ ভি বাই ইউ ইকুয়াল টু কি লিখতে পারে? হাইট অফ ইমেজ কত? 30, হাইট অফ অবজেক্ট কত? 10, তার মানে 0 0 কেটে 3, অর্থাৎ ভি ইকুয়াল টু মাইনাস অফ 3u, এটা আমরা লিখতে পারি। এবার আমরা মিররের ফর্মুলা কি জানি? 1 বাই ভি প্লাস 1 বাই ইউ ইজ ইকুয়াল টু 1 বাই এফ। তাহলে 1 বাই ভি মানে কত? 1 বাই মাইনাস 3u প্লাস 1 বাই ইউ ইকুয়াল টু কি হচ্ছে? 1 বাই মাইনাস 15। ক্যালকুলেট করো এটাকে, কি হচ্ছে দেখো। তুমি যদি 3u নাও তাহলে এখানটা কি হবে? 3u নিলে এখানটা যেটা হবে সেটা হচ্ছে যে -1 প্লাস 3, -1 প্লাস 3 হবে, অর্থাৎ কি হবে? 2 হবে। অর্থাৎ এটা কি করলে কি হবে? ইকুয়াল টু 1 বাই -15, অর্থাৎ দেখো 2 বাই 3u ডিভাইডেড বাই 1 বাই -15, একই না? অর্থাৎ ইউ ইকুয়াল টু কত হবে? ইউ ইকুয়াল টু -10, অর্থাৎ 10 সেন্টিমিটারে আমাকে কিন্তু বস্তুটাকে, 10 মিটারে কিন্তু আমাকে বস্তুটা রাখতে হবে। কি বললাম? 10 মিটার ডিস্টেন্সে কিন্তু আমাকে বস্তুটাকে রাখতে হবে। তবে তবে এই অঙ্কটাতে টেকনিক্যাল ফল্ট রয়েছে। কি টেকনিক্যাল ফল্ট না? টেকনিক্যাল ফল্ট হচ্ছে এখানে বাস্তব যে চিত্রটা না, বাস্তব চিত্র মানে কিন্তু রিয়েল ইমেজের কথা বলেনি। কেন বলছি? ধরো আমার এখানে ফোকালটা কত? 15 সেন্টিমিটার। তাহলে 10 মানে কি? ফোকাল অপেক্ষা কম ডিস্টেন্স এখানে রাখবো। তাহলে তো যে যে প্রতিবিম্বটা গঠিত হবে সেটা তো ভার্চুয়াল প্রতিবিম্ব গঠিত হবে, কারণ এখানে এসে সেই প্রতিবিম্বটা গঠিত হবে, তাই না? তো এই বাস্তব চিত্রটা বলতে অ্যাকচুয়ালি শিশু তিমির একটা নীল তিমির মতো গঠন দেখতে পাবো, সেটাকে বলতে চেয়েছে। এখানে কিন্তু রিয়েল ইমেজের কথা বলেনি। কি বললাম বোঝা গেছে? তার মানে আমরা কি হবে? 10 মিটার ডিস্টেন্সে রাখবো, কারণ 10 মিটার ডিস্টেন্সে রাখলে তবেই এটা 3 গুণ বড় লাগবে। বুঝতে পেরেছো প্রত্যেকে? ওকে, চলো পরবর্তী প্রশ্ন। একটি রাসায়নিক সমীকরণে এ কিউ কি ডিনোট করছে? এ কিউ, এ কিউ মানে কি? অ্যাকুয়াস। অ্যাকুয়াস মানে কি? অ্যাকুয়াস মানে হচ্ছে জলীয়। তরল কি হবে? এল দিয়ে। গ্যাস কি হবে? জি দিয়ে। কঠিন কি হবে? এস দিয়ে। এই জিনিসগুলো মনে রাখবে। জি ফর গ্যাস, এল ফর তরল, তরল মানে লিকুইড স্টেটে রয়েছে, আর অ্যাকুয়াস মানে কি? জলীয়, জলীয় দ্রবণ তার রয়েছে। আর এস ফর হচ্ছে সলিড বা কঠিন। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে যা শক্তির একটি অপ্রচলিত উৎস নয়, শক্তির অপ্রচলিত উৎস নয়। ভূতাপীয় শক্তি অপ্রচলিত, সৌরশক্তি অপ্রচলিত, জোয়ার ভাটার শক্তি অপ্রচলিত, বা পারমাণবিক শক্তি কিন্তু অপ্রচলিত শক্তির উৎস নয়। দিস ইজ দ্য ইজি প্রশ্ন এটা একটা। চলো পরবর্তী প্রশ্ন, খুব ভালো একটা প্রশ্ন, দেখে বুঝতে পারছো, ভালো করে বুঝবে। কোন লাইনটি বছরের পর বছর ধরে ওজোন গর্তের আকারের পরিবর্তনগুলিকে সবচেয়ে ভালো ব্যাখ্যা করে? দেখো, আচ্ছা আমাদের যে বর্তমান ওজোন লাইনটা কি হচ্ছে না, বর্তমান ওজোন লাইনটা কিন্তু আমাদের একদম লেটেস্ট ডেটা অনুযায়ী কি হচ্ছে
সেটা আমাদের মনে রাখতে হবে। লেটেস্ট ডেটা অনুযায়ী আমাদের ওজন লাইনটা কিন্তু আস্তে 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 মানে ওজন যে হোলটা বা ওজন গর্তটা আস্তে আস্তে কিন্তু শ্রিঙ্কোনাইজ হচ্ছে, অর্থাৎ সংকুচিত হচ্ছে। অনেকটা গর্ত হয়েছিল একটা সময়, আস্তে আস্তে সংকুচিত হচ্ছে। অর্থাৎ এ লাইনটা কি দেখাচ্ছে, দেখো এই লাইনটা দেখাচ্ছে আস্তে আস্তে বাড়ছে কিন্তু এখন স্ট্যাটিক পজিশনে রয়েছে। বি লাইনটা দেখাচ্ছে একদম স্ট্যাটিক পজিশনেই এখনো রয়েছে, কোনো আকার পরিবর্তন হয়নি। সি লাইনটা দেখাচ্ছে যে আস্তে 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 বেড়েই চলেছে, মানে বেড়েই চলেছে বেড়েই চলেছে। অনেকে সি ভাববে, বাট না, উত্তর হবে অপশন নাম্বার ডি, ওটা লাইন ডি। বাড়ছিল কিন্তু এখন তা সংকুচিত হচ্ছে। ঠিক আছে, বাড়ছিল কিন্তু এখন তা সংকুচিত হচ্ছে, হালকা হলেও হচ্ছে। কি বললাম বোঝাতে পেরেছি? তো অপশন ডি উইল বি রাইট অ্যান্সার। তো এগুলো কিন্তু একটু কনফিউজিং, কারণ অনেকে কিন্তু আবার অপশন এটাকেও নিতে পারে যে বাড়ছিল কিন্তু এখন বাড়ছে না, তো সংকুচিত হচ্ছে কিন্তু এতটাই ধীরে যে সেটাকে আমরা বলতে পারি যে এখন আর বাড়ছে না কিন্তু সংকুচিত হচ্ছে না। দুটোর মধ্যে কনফিউশন আসতে পারে, বাট বেস্ট পসিবল অপশন বর্তমান কারেন্ট ডেটা অনুযায়ী কিন্তু অপশন নাম্বার ডি। ওকে, চলো নেক্সট। ধরুন রামমোহন একটি বৃত্তাকার সলিনয়েডের অক্ষ বরাবর কি করেছে, অক্ষ বরাবর একটি চুম্বক নলাকার বার চুম্বক রেখেছেন এবং তারপর সে চুম্বকটিকে সলিনয়েডের চুম্বকটি অক্ষের চারপাশে চুম্বক ঘুরছে। আচ্ছা, এরকম হচ্ছে, যাওয়া আসা করছে না, এরকম ঘোরাচ্ছে। যদি এরকম ঘোরায় তাহলে কিন্তু এখানে কারেন্ট ইনডিউসড হবে না, অর্থাৎ ইনডিউসড কারেন্ট কত হবে, 0 হবে। মনে রাখবে সলিনয়েডের চারপাশে যদি একটা চুম্বক ঘোরে তখন কিন্তু কয়েলে যে ইনডিউসড কারেন্টটা উৎপন্ন হবে সেটা কিন্তু 0 হবে। এ বিষয়ে তোমাদের ম্যাগনেটিজমের আমরা ডিটেল ক্লাস করিয়েছিলাম, দেখবে আমার প্রিভিয়াস যে প্লেলিস্ট রয়েছে সেই প্লেলিস্টটিকে দেখতে হবে, এক্সাম্পলারও করানো রয়েছে। তোমাদের আরো এক্সাম্পলার করানো হবে, আস্তে আস্তে কিন্তু প্রচুর এক্সাম্পলার করানো হবে। তো এই ছিল আজকের ক্লাস, অনেকগুলো প্রশ্ন করালাম। নেক্সট ক্লাসে আমরা পার্ট 52 তে আরো বাদ বাকি যে প্রশ্ন রয়েছে তোমরা জানতে পারবো। অর্থাৎ অফিসিয়াল পেপার যতক্ষণটা তুমি করছো ততক্ষণ ইন ডিটেল কিন্তু তুমি বুঝতে পারবে না। তো যারা আমার কাছে ব্যাচে ভর্তি হতে চাও, যে ব্যাচটা কিন্তু শুরু হয়েছে কবে থেকে, 5th অফ জানুয়ারি থেকে ক্লাস স্টার্ট হয়েছে। প্রত্যেক সপ্তাহে লাইভ ক্লাস হচ্ছে, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত টানা ভালোভাবে ক্লাসগুলোকে শেষ করানো হবে। সায়েন্সের অঙ্ক, ডায়াগ্রাম যুক্ত ক্লাস, ওয়াইসিটি এন্ড এক্সপেক্টেড এমসিকিউ। তোমরা হয়তো অনেকে যারা আমাকে নতুন চিনছো তারা জানবে যে আমার এখান থেকে বাংলায় প্রথম রেলের ইনস্টিটিউট যেখান থেকে হুবহু কমন পড়েছে বোথ ফ্রি এন্ড পেইড ব্যাচে টেকনিশিয়ান, প্রচুর টপার্স, 90+ টপার্স প্রচুর আমার এখান থেকে কিন্তু একাডেমি থেকে রয়েছে। তো যারা সায়েন্সের কোর্স নিতে চাও 25 আউট অফ 25 লাগানোর দায়িত্ব সম্পূর্ণ আমার, আমি দায়িত্ব নিয়ে পড়াই। প্রচুর স্যাটিসফাইড স্টুডেন্ট রয়েছে। যদি ভর্তি হতে চাও তাহলে এই যে নাম্বারটা, এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। 999 টাকা ফিস রয়েছে, বাট মনে রাখবে ফেব্রুয়ারি থেকে কিন্তু এই ফিসটা বাড়তে পারে, অর্থাৎ 1099 কিন্তু হতে পারে এই ফিসটা। তো বেড়ে যাওয়ার আগেই তোমরা কিন্তু এই টাকাটা পে করে ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। তোমরা অনেকে ভাবছো যে স্যার আপনার এই ব্যাচের এত ফিস কেন, কারণ মনে রাখবে রিচ কন্টেন্ট। দেখবে এসএসসির অনেক ব্যাচেই রয়েছে 99 টাকায় জিকে পাওয়া যায়, আবার কিছু কিছু ভালো ভালো ব্যাচ রয়েছে যেখানে শুধুমাত্র জিকেটার প্রাইসই রয়েছে 1500 টাকা। কেন? কারণ ফর কন্টেন্ট, রিচ কন্টেন্ট। ঠিক আছে, তো 1099 টাকা হয়ে যাওয়ার আগে যতক্ষণ পর্যন্ত 999 রয়েছে তোমরা কিন্তু অ্যাডমিশন নিয়ে নিতে পারো। এই যে নাম্বারটা, এই নাম্বারে পে করতে পারো, এই কিউআর কোডটা তুমি স্ক্যান করে পে করে দিতে পারো। পে করার পর তুমি এই নাম্বারে যে হোয়াটসঅ্যাপ রয়েছে হোয়াটসঅ্যাপে নিজের নাম, অ্যাড্রেস এবং পেমেন্ট পাঠালে অ্যাড হয়ে যাবে। আর যারা চাইছো যে একটা, এই যে এখানে তোমার রিভিউ গুলো লেখা রয়েছে সোমনাথ স্যার কেমন ক্লাস, ডিটেলস রিভিউ রয়েছে, স্কোর লেখা রয়েছে, 90+ স্কোর রয়েছে, 84+ স্কোর রয়েছে, 85+ স্কোর রয়েছে, প্রচুর স্কোরিং ছাত্রছাত্রী রয়েছে এখানে। যারা ফুল প্রিপারেশন নিতে চায় অর্থাৎ ম্যাথ, জিআই, জিকে প্রত্যেকটা একদম সুন্দরভাবে, তাদের জন্য ফিস রয়েছে 1999 টাকা মাত্র। এই 1999 টাকা বা 2000 টাকা দিয়ে তুমি ফুল ব্যাচটা এভিল করতে পারো। আমি চাইবো তোমরা অবশ্যই ফুল ব্যাচে অ্যাডমিশন, যাতে একদম জিরো থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ভালো করে প্রিপারেশন নিতে। আর বাদ বাকি তোমাদের প্রিপারেশনটা কেমন হবে, শুরু থেকে যারা প্রস্তুতি নিচ্ছ কেমন পড়তে হবে, কি কি বই ফলো করতে হবে, কি কি সিলেবাস রয়েছে, পিইটি কেমন রয়েছে, এটা ডিটেইলড ক্লাস আমি করাবো
জানুয়ারি রাত ৯টার সময় প্রত্যেকে উপস্থিত থাকো। কি কি ফ্রি ক্লাসেস আসতে চলেছে আমাদের এখানে, প্রথম থেকে কিভাবে শুরু করবে, ডিটেল আসতে চলেছে 9 PM 27 জানুয়ারি। মনে রাখবে বাংলায় কিন্তু ওয়ান স্টপ সলিউশন শুধুমাত্র ভিক্টর এডুকেশনেই রয়েছে। আর যারা নতুন তারা অবশ্যই আমার প্লেলিস্ট, আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখে আগে দেখো, তারপর যাচাই করো, তারপর ঠিক আছে। থ্যাংক ইউ প্রত্যেকে, সবাই খুব ভালো থেকো, দেখা হবে পরে। গুড নাইট।